আজকের ক্লাসে আমরা কিভাবে আরবি টাইপ আরবি ল্যাঙ্গুয়েজ সেটিং করে কিভাবে সেটা শিখব। অনেকের কম্পিউটার আরবি সেটিং করা আছে, আবার অনেকের কম্পিউটারে নেই। জি। আবার অনেকে আরবি সেটিং করতে পারেন, আবার অনেকে পারেন না। তো আজকের ক্লাস শিখলে, আজকের ক্লাস শুরু থেকে শেষ পর্যন্ত থাকলে, আজকের ক্লাস প্র্যাকটিস করলে কিভাবে আরবি ল্যাঙ্গুয়েজ সেটিং করতে হয় সেটাও জানতে পারবেন, কিভাবে আরবি টাইপ করতে হয় সেটাও জানতে পারবেন। তার মানে আরবি টাইপ কম্পোজ করা, আরবি টাইপ কি করা, কম্পোজ করা, কম্পোজ করা। এবং আরবি ল্যাঙ্গুয়েজ কম্পিউটারে সেটিং করা, এই দুটার যে দুর্বলতা আপনার, এই দুটা যে অজানা ছিল, আজকে থেকে সেটা আর হবে না। ওকে। তার মানে হলো ইনশাআল্লাহ। তার মানে হলো যে আজকে থেকে যখন আপনি যে কোনো কম্পিউটারে কাজ করবেন, তখন ওই কম্পিউটারে যদি কি না থাকে, আরবি সেটিং করা না থাকে, তাহলে কি করতে পারবেন আপনি বলেন? আরবি সেটিং করতে পারবেন। সেটিং করতে পারবেন, তাই না? জি। আচ্ছা। জি ইনশাআল্লাহ। আরবি সেটিংস এর জন্য আমাদেরকে যেতে হবে হলো আমাদের সেটিংস। কোথায়? আমাদের সেটিংস। সেটিংস অপশনে যেতে হবে। আপনারা কি স্পষ্ট শুনতে পাচ্ছেন সবাই? জি, আলহামদুলিল্লাহ। খেয়াল করুন। আমাদেরকে আমাদের সেটিংস এ যেতে হবে, অথবা কন্ট্রোল প্যানেলে যেতে হবে, অথবা সার্চ অপশনের মধ্যে আমরা রিজন ল্যাঙ্গুয়েজ সেট করব। রিজন, আর ই জি যখন লিখবো তখন রিজন অপশন এখানে শো করবে। ওকে। অথবা আপনি ল্যাঙ্গুয়েজ দিবেন, LNG যখন দিবেন তখন ল্যাঙ্গুয়েজ সেটিং আসবে। আপনি ল্যাঙ্গুয়েজ সেটিংস এ যখন যাবেন, তখন সেখানে গিয়ে অটোমেটিক ভাবে সেখানে গিয়ে অটোমেটিক ভাবে আপনি ইংলিশ টাইপটা পাবেন। কি পাবেন? ইংলিশ টাইপ। হুম। এই যে ইংলিশ টাইপ, আমি এখান থেকে আরবিটাকে রিমুভ করে দিচ্ছি। কেন remove করে দিচ্ছি? যাতে আপনিও বুঝেন, যাতে কি আপনিও বুঝেন যে আপনার কম্পিউটারের মধ্যে কি নেই। জি। সবাই মিউট হয়ে থাকবেন, সবাই মিউট থাকবেন। সবাই মিউট থাকলে অন্যজনের সমস্যা হবে না। ওকে। স্যার আওয়াজটা একটু কম আসে, ভয়েস। আচ্ছা, এখন দেখেন, আবারও যাচ্ছি সার্চ অপশন। আমি আমার কম্পিউটারের সার্চ অপশনে গিয়ে লিখে দিব LANG। আমি যখন LANG লিখবো তখন দেখবেন যে অটোমেটিক ভাবে শো করছে ল্যাঙ্গুয়েজ সেটিং, উপরে শো করবে ল্যাঙ্গুয়েজ সেটিং। আপনি যখন ল্যাঙ্গুয়েজ সেটিংস এ ক্লিক করবেন, তখন আপনাকে সেটিংস এ নিয়ে যাবে। সেটিংস এ ল্যাঙ্গুয়েজ সেটিংস, সেখানে গিয়ে দেখবেন যে অটোমেটিক ভাবে শো করছে আপনার ইংলিশ ইউনাইটেড স্টেটস। কিন্তু আপনার দরকার হলো কি, অ্যারাবিক। অ্যারাবিক জন্য আপনাকে যেটা করতে হবে, অ্যাড এ ল্যাঙ্গুয়েজ ক্লিক করতে হবে। আপনি যখন অ্যাড এ ল্যাঙ্গুয়েজ ক্লিক করবেন, তখন এখানে চুজ এ ল্যাঙ্গুয়েজ টু ইনস্টল, অর্থাৎ আপনাকে পছন্দ করার জন্য বলেছে কোন ল্যাঙ্গুয়েজটি আপনি ইনস্টল করতে চাচ্ছেন। আপনাকে পছন্দ করার জন্য বলেছে, আপনি এখান থেকে ল্যাঙ্গুয়েজটাকে কি করবেন, চুজ করবেন বা পছন্দ করবেন। এখানে দেখেন অনেক দেশের ভাষা রয়েছে, এখানে আবার আরবিও দেখা যাচ্ছে অনেক দেশে। যেমন প্রথম থেকে দেখতে পাচ্ছেন, এটা আলজেরিয়ার আর অ্যারাবিক, বাহরাইনের অ্যারাবিক, ইজিপ্ট, এগুলো হলো আরব কান্ট্রি। এই আরব কান্ট্রির বিভিন্ন কান্ট্রি অনুযায়ী
যেমন ইজিপ্ট অর্থাৎ মিশরের অ্যারাবিক আছে, ইরাকের অ্যারাবিক আছে, জর্ডানের আছে। এভাবে আপনি যেই দেশের অ্যারাবিকটাকে সেট করতে চান সেটা আপনি এখান থেকে সেটিং করবেন। তবে আমাদের দেশ বা বেশিরভাগ ম্যাক্সিমাম ম্যাক্সিমাম যারা টাইপার আছেন, যারা কম্পোজার আছেন, কম্পিউটার অপারেটর আছেন, তারা কি করেন এখান থেকে সিলেক্ট করেন, অর্থাৎ সৌদি আরবিয়া। বাকিগুলো আমরা সাধারণত করি না। কেন করি না? আমরা যখন একটা ল্যাঙ্গুয়েজ সেট করব, সেই ল্যাঙ্গুয়েজের কোন বর্ণমালাটি কোন বাটনে রয়েছে সেটা যখন ম্যাক্সিমাম কম্পিউটার, ম্যাক্সিমাম কিবোর্ড গুলো সেম লেআউটে থাকবে, তখন আমার কম্পিউটার অন্যজনে এসেও অনায়াসে টাইপ করতে পারবে, অন্যজনের কম্পিউটারও আমি অনায়াসে টাইপ করতে পারবো। আর এই জন্য আমরা সবাই, বা যারা কম্পোজার আছেন, যারা টাইপার আছেন, বা যারা কম্পিউটার অপারেটর আছেন, তারা অবশ্যই অ্যারাবিক সেট করবেন, অ্যারাবিক সৌদি আরবিয়া। আপনি যখন অ্যারাবিক সৌদি আরবিয়াতে ক্লিক করবেন তখন দেখতে পারবেন যে নিচের মধ্যে শো করছে নেক্সট। আপনি এবার নেক্সটে ক্লিক করেন। এবার যখন নেক্সটে ক্লিক করবেন তখন আসবে ইনস্টল। আপনি এবার ইনস্টল ক্লিক করেন। ইনস্টল ক্লিক করার পরে কিছু সময়ের মধ্যে দেখবেন যে নিচের মধ্যে একটা ল্যাঙ্গুয়েজ আসছে, এটাকে বলা হয় ল্যাঙ্গুয়েজ বার। ল্যাঙ্গুয়েজ বার দেখা যাচ্ছে ইএনজি, অর্থাৎ এটি ইংলিশ মোড, যেটাকে আমরা বলি জেনারেল মোড। এটি ইংলিশ লেআউট হিসাবে আছে, অর্থাৎ জেনারেল লেআউট হিসাবে আছে। আমার এটা কিন্তু অ্যারাবিক সেট হয়ে গেছে। মাত্র 30 সেকেন্ডে আমি আমার কম্পিউটারের মধ্যে অ্যারাবিক সেট করতে পারবো। মাত্র 30 সেকেন্ডে। আমাকে কারো ধারস্থ হতে হবে না। যদি আমার জানা থাকে তাহলে আমি অন্যকেও কি করতে পারবো, এই সাপোর্টটা দিতে পারবো। আর যখন অন্যকে আমি এই সাপোর্টটা দিব তখন অন্য জনের মনে এটা ধারণা হবে সে একজন অভিজ্ঞ কম্পিউটার অপারেটর। নেক্সট আসেন, পরবর্তী স্টেপের কাজ হলো আপনাকে কিবোর্ডের লেআউটের গুলো জানতে হবে। কিবোর্ডের যে ইংরেজি ক্ষেত্রে কোন বাটনের মধ্যে কোন বর্ণমালাটি রয়েছে এটা আপনারা শিখেছেন। এবার কোন বাটনের মধ্যে কোন অ্যারাবিকটি রয়েছে এবার আপনাদেরকে সেটা জানতে হবে। সেটা জানার জন্য আমাদেরকে চলে যেতে হবে, মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করতে হবে। যেহেতু আমরা মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটি শিখছি, সেই প্রোগ্রামের মধ্যে আমরা অ্যারাবিক টাইপ করব। আর সুতরাং আমরা এখানে টাইপ করার জন্য অবশ্যই আমাদের অ্যারাবিক টাইপ করার যে স্টেপ গুলো আছে সেই স্টেপ গুলো জেনে রাখবো। নাম্বার ওয়ান, আপনাকে অ্যারাবিক কাজ করার সময় অবশ্যই অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ বার বা অ্যারাবিক যে লেআউট আছে সেই লেআউট অ্যাক্টিভ করতে হবে। সেকেন্ড হলো কিবোর্ডের কোন বর্ণমালায় কোন বর্ণটি, কোন বাটনে কোন বর্ণটি রয়েছে সেটা আপনাকে কি করতে হবে, জানতে হবে, শিখতে হবে। থার্ড নাম্বার হলো অ্যারাবিকের ক্ষেত্রে কিছু কিছু বর্ণমালা রয়েছে যেগুলো অন্যভাবে আনতে হয়, নর্মালি লেআউটের মধ্যে নেই। ওইগুলো কিভাবে আনে, ওইগুলো কিভাবে সেট করে, এটাও আপনাকে জানতে হবে। নাম্বার ওয়ান, ল্যাঙ্গুয়েজ অ্যাক্টিভ করা বা লেআউট অ্যাক্টিভ করা। আপনি বর্তমানে দেখতে পাচ্ছেন যে ইএনজি মোড আছে, ইএনজি লেআউট আছে। এইখানে যদি আপনি অ্যারাবিক মোড করতে চান তাহলে ইএনজির মধ্যে মাউসে ক্লিক করতে হবে। আপনি যখন ইএনজির মধ্যে মাউস ক্লিক করবেন তখন এই ল্যাঙ্গুয়েজ বারটা স্ক্রিনের মধ্যে ভাসমান হবে, উপস্থাপন হবে, দৃশ্যমান হবে। এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা আছে ইএনজি এবং আরেকটা দেখা যাচ্ছে আইন। আপনি ইএনজি মানে আপনাকে বুঝে নিতে হবে জেনারেল মোড বা ইংলিশ মোড। আইন দিয়ে আপনাকে বুঝে নিতে হবে অ্যারাবিক মোড বা আরবি মোড। এবার আমি অ্যারাবিক মোডের মধ্যে ক্লিক করলাম। এটাকে বলে ল্যাঙ্গুয়েজ বার বা ল্যাঙ্গুয়েজের লেআউট অ্যাক্টিভ করা। সেকেন্ড নাম্বার, হলো আপনাকে টাইপের ক্ষেত্রে বর্ণমালাগুলো জানতে হবে। এই ক্ষেত্রে আপনাকে একটা লেআউট দেখাচ্ছে। যেমন
আপনাদেরকে ইংরেজি টাইপ যখন শিখিয়েছিলাম, ইংরেজি টাইপ সম্পর্কে যখন আলোচনা করেছিলাম, তখন স্ক্রিনের মধ্যে কিন্তু একটা ইংরেজি লেআউট এনেছিলাম আপনাদের বোঝানোর সুবিধার্থে, যাতে আপনারা সহজে বুঝে নিতে পারেন। ঠিক আরবির ক্ষেত্রেও আপনাদের সামনে একটা কিবোর্ডের লেআউট ওপেন করছি, যেটা দেখে আপনারা বুঝতে পারবেন। যেটা দেখে আপনারা বুঝতে পারবেন যে কোন বাটনটির মধ্যে কোন বর্ণমালাগুলো রয়েছে। খেয়াল করেন, এই হলো অ্যারাবিক লেআউট। এই অ্যারাবিক লেআউটের মধ্যে দেখতে পাচ্ছেন এক একটি বাটনের মধ্যে এক একটি বর্ণমালা, দুটি বর্ণমালা, যেটা ইংরেজি মধ্যে আমরা দেখেছিলাম, যদিও বা এটা আলোচনা হয় নাই আজকের ক্লাসে, সে বিষয়টা আলোচনার বিষয়। অর্থাৎ কিবোর্ডের প্রতিটি বাটনে দুটি করে বর্ণমালা থাকে, এক মালা কিবোর্ডের উপরে, একটি বর্ণমালা কিবোর্ডের নিচে। অর্থাৎ কিবোর্ডের উপরে, কিবোর্ডের নিচ বলতে প্রতিটি বাটনের মধ্যে দেখেন, আমি একটা রিয়েল একটা কিবোর্ড দেখাচ্ছি আপনাকে। এই দেখেন, এখানের মধ্যে দেখেন বাটনের মধ্যে প্রতিটি বাটনের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন ইংরেজির একটা লেআউট। প্রত্যেকটা বাটনের মধ্যে এইখানে বড় করে একটি একটি করে বর্ণমালা, তাই না? সবাই একটু বলেন আমাকে, এখানের মধ্যে প্রতিটি বাটনের মধ্যে একটি করে বর্ণমালা, কয়টি? কিন্তু ইংরেজি বর্ণমালা কিন্তু দুই ধরনের হয়, ক্যাপিটাল এবং কি স্মল, ছোট হাতের এবং বড় হাতের। অর্থাৎ এলটা এই সিস্টেমে কে বড় হাতের বলে, এবং রাইটিং এর ক্ষেত্রে আপনার ছোট হাতের বর্ণগুলোর আরেকটা স্টাইল রয়েছে। এজন্য ইংরেজির ক্ষেত্রে প্রতিটি বর্ণমালা দুই ফরম্যাটে, দুই স্টাইলে লেখা হয়। একটি হলো ছোট হাতের, আরেকটি কি বড় হাতের। এখন দেখেন আপনার কিবোর্ডের মধ্যে কোনোটার মধ্যে কিন্তু ছোট হাতের বর্ণমালা নেই, আছে? নেই। কিন্তু প্রত্যেকটি, এখন আপনাকে যদি লিখতে দেওয়া হয় ছোট হাতের বর্ণগুলো লেখার জন্য, তাহলে আপনি কিভাবে লিখবেন? অথবা আপনি ইতিমধ্যে টাইপ শিখেছেন বড় হাতের নয় ছোট হাতে দিয়ে, তাহলে বড় হাতের লিখবেন কিভাবে? দুটা প্রশ্ন না? আপনি যদি শিখে থাকেন ছোট হাত দিয়ে, তাহলে বড় হাতগুলো কিভাবে লিখবেন? আর আপনি যদি শিখে থাকেন বড় হাত দিয়ে লিখেছেন, তাহলে ছোট হাতগুলো কিভাবে লিখবেন? ছোট হাতের বর্ণগুলো, বড় হাতের বর্ণগুলো কিভাবে লিখতে হয়, সেই বিষয়টা আগে ক্লিয়ার করুন। প্রত্যেকটা বাটনের মধ্যে কিন্তু দুটি করে বর্ণমালা রয়েছে, প্রত্যেকটা বাটনে। সেটা যেই ভাষাই আপনি কম্পোজ করেন না কেন, প্রত্যেকটা বাটনের মধ্যে দুইটা করে বর্ণমালা পাবেন। যেমন এল, এটার ছোট হাতের একটা বর্ণ আছে, তার মানে এই বাটনটাও, এই বর্ণটাও এল এর মধ্যে রয়েছে। নর্মালি আপনি যদি একবার টাইপ করেন ছোট হাতের, আরেকবার প্রেস করেন বড় হাতের, এমন হবে না। বুঝতে পেরেছেন? এইটা করার জন্য আপনাকে ধরতে হবে হলো আরেকজনের সাহায্য। আরেকজনের কি লাগে? সাহায্য। আরেকজনের সাহায্য মানে হলো শিফটের সাহায্য। শিফট, মিস্টার শিফট, মিস্টার শিফট। এই মিস্টার শিফট হলো, ধরেন অফিসের অফিসার, অফিসার
আপনি এককভাবে কিছু কাজ করতে পারেন, আবার কিছু কাজ কি অফিসারের মাধ্যমে করতে হয়, তাই না? জি জি ঠিক এই শিফট বাটন গুলো ধরে যদি আপনি কোনো বর্ণমালা প্রেস করেন, তাহলে ওই হাতের বর্ণগুলো বড় হাতের আসবে। ওই বাটনের জি জি বর্ণমালা কোনটা আসবে? বড় বড় হাতের। হাতের আসবে। সবাই কথা বলবেন। বক্তে বক্তে বক্তা, জি বড় না হাতের বক্তে না বড় বক্তে কি হাতের তক্তা। বড় হাতের হ্যাঁ, তক্তা। আপনি যত বেশি আমার সাথে কথা বলবেন, আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, ক্লাস শেষে গিয়ে, কোর্স শেষে গিয়ে তিনি ততই অভিজ্ঞ হতে পারবেন। আর যিনি যত জি ইনশাল্লাহ। জি জি ইনশাল্লাহ। তিনি যত চুপ থাকবেন, তিনি তত না বুঝার মধ্যেই থাকবেন। মনে হবে আপনার কাছে যে ক্লাস তো আমি সহজে বুঝে নিচ্ছি, কোনো ব্যাপারই না এটা করা। কিন্তু যখন আপনি করতে যাবেন, তখন দেখবেন যে আপনার ব্রেনে কোনো কাজই করে না। এর কারণ আপনার কনসেপ্টটা ক্লিয়ার হয় নাই। আপনার চোখটা ক্লিয়ার হয়েছে, কিন্তু আপনার ব্রেন ক্লিয়ার হয়। ব্রেন ক্লিয়ার হওয়ার জন্য রাইট স্যার। আপনাকে আমার সাথে কি করতে হবে? তর্ক করতে হবে, কথা বলতে হবে, কত কখন সাথে কথা বলতে হবে। প্রতিটি বাটনের মধ্যে যদি আপনি সবগুলো লেখা যদি বড় হাতের চান, খেয়াল করেন, জি সবগুলো জি লেখা যদি কোন হাতের চান? জি বড় হাতের বড় হাতের। তাহলে আপনাকে কাজ করতে হবে ক্যাপস লক বাতিটা জ্বালাইতে। ক্যাপস লক ক্যাপস লক বাতিটা কি করতে ক্যাপস হবে? লক বাতি জ্বালাইতে জ্বালাতে হবে। হবে। দিতে হবে। আপনি যখন জ্বালাতে কিবোর্ড হবে। থেকে ক্যাপস লক দিবেন, বাতিটা জ্বলবে, আবার ক্যাপস লক দিবেন, বাতিটা অফ হবে। এখন প্রশ্ন হলো, সেই বাতিটা কোথায়? ওই কোনারে। সেই ওই যে বাতিটা কর্নারে হলো আমার কোথায়? নাম্বারিং সেকশনে। কোথায়? নাম্বারের উপরে নাম্বারিং সেকশন। নাম্বার কোন সেকশনে? নাম্বারিং। নাম্বার এই নাম্বারিং সেকশনের মধ্যে এই দেখেন, এখানে 4টা বাটন দেখা যাচ্ছে, তাই না? জি স্যার জি জি কোনোটার মধ্যে 3টা পাবেন, কোনোটার মধ্যে 2টা পাবেন। তো যে কয়টাই হোক, মিনিমাম 2টা থাকবে। মিনিমাম কয়টা থাকবে? দুইটা দুইটা। থাকবে। 2টা থাকবে। উপরে 3টা 4টাও থাকবে। তো এখানে 3টা 4টা যে কয়টাই থাকুক, একটা লাইট মনে রাখেন, এই নাম্বারের আরেকটা লাইট হলো এই ক্যাপস লকের। এই ক্যাপস লকের বাতিটা যখন জ্বলবে, সবগুলো বর্ণমালা বড় হাতের আসবে। এই বাতিটা যখন অফ থাকবে, সবগুলো বর্ণমালা আসবে ছোট হাতের। এটা হলো কমন কথা। এটা কি কমন। কমন কথা? মানে সবগুলো বড় হাতের দরকার হলে এই কাজটা করবেন, অর্থাৎ ক্যাপস লক বাতিটা জ্বালাইবেন, জ্বালাইয়ে কাজ করবেন। আর যদি সবগুলো বর্ণমালা ছোট হাতের দরকার হয়, তাহলে ক্যাপস লক বাতিটা বন্ধ বাতিটা করে কি করবেন? অফ বন্ধ করবেন, করে দেবো। বন্ধ রাখবেন। এটা হলো যে স্যার কোনো জিনিসটা একটা। আবার একটু ক্লিয়ার হয় নাই স্যার, এটা হলো জিনিসটা আবার যে একটু ক্লিয়ার করে বলি। এটা হলো যে কোনো এক ফরম্যাটে। যেমন আপনি একটা দরখাস্ত লিখছেন, সেই দরখাস্তের মধ্যে সবগুলো লেখা যদি বড় হাতের চান, নো স্মল, জি ওকে, তাহলে সেই ক্ষেত্রে আপনি জি ক্যাপস লক বাতিটা জ্বালাইবেন এবং কম্পোজ করবেন। কোনো শিফটের দরকার হবে না, অন্য কোনো বাটনের সাহায্য নিতে হবে না, ওকে। জি স্যার আর যদি বলেন যে দরখাস্ত লিখবেন, সেই দরখাস্তটা সবগুলো ছোট হাতের হবে, কোনো বড় হাতের নেই বর্ণমালা, তাহলে সেই ক্ষেত্রে ক্যাপস লক বাতিটা অফ রাখবেন। জি তৃতীয় একটা ফরম্যাট আছে। একটা ফরম্যাট হলো সবগুলো বড় হাতের, আরেকটা ফরম্যাট হলো সবগুলো ছোট হাতের, আরেকটা ফরম্যাট হলো কোন কোন শব্দের মধ্যে প্রথম বর্ণমালাটা বড় হাতের। ক্যাপস লক অফ, ক্যাপস লক অন, এই দুইটার মাধ্যমে ছোট হাতের বড় হাতেরটা বুঝে নিলাম। ক্লিয়ার? জি স্যার জি স্যার সবার কনসেপ্ট ক্লিয়ার? জি জি স্যার। ক্লিয়ার তৃতীয় নাম্বার যেটা, সেটা হলো গিয়ে আমার মাঝে মাঝে একটা দুটা বর্ণমালার প্রথম শব্দ বর্ণ হাতের, বর্ণটা বড় হাতের আসবে প্রয়োজন। তখন আপনি কি জি স্যার করবেন? তখন আর ক্যাপস লক বাতি অন অফ এর কাজ করবেন না। তখন আপনাকে কাজ করতে হবে তার গতিতে, তার নিয়ম অনুযায়ী, তার রুলস অনুযায়ী শিফটের ব্যবহার। কিসের ব্যবহার? শিফট শিফট। শিফটের ব্যবহার এই শিফট দুই পাশে থাকে। কয় পাশে? দুই দুই পাশে। পাশে দুই পাশে। এই শিফট থাকে দুই পাশে, ডান পাশে একটা জি, স্যার। থাকে, বাম পাশে একটা থাকে। বাম পাশে আচ্ছা বলেন দেখি, জি। ডান হাতের কোন বর্ণমালা যখন আপনি লিখেন, তখন কোন হাতে আপনি স্পেস দেন?
বাম হাতে বাম হাতে বাম হাতে স্যার। বাম হাত দিয়ে বাম হাত দিয়ে বুঝে বলেন, কিন্তু সবাই বুঝে বলেন। ডান হাতে জি যদি স্যার। দেন তাহলে কোন হাতে স্পেস দেন? বাম বাম হাতে হাতে বাম হাতে হয় নাই, বুঝে বলেন কিন্তু। স্যার। গত ক্লাস আপনি বলছিলেন স্যার এইভাবে স্যার, জি ডান বাম হাতে হাতে কাজ করলে সাক্ষী হিসেবে আমি তো রাখবেন। আমি তো বলতে পারি, আমার ভুল বলার মধ্যে ভুল থাকতে পারে না। না জি স্যার, জি আপনি যেটা বলছেন মাথায় ঢুকে গেছে স্যার। সাক্ষী বাম হিসেবে হাতে একজনকে রাখবো বাম সাক্ষী হাতকে। হিসেবে ডান হাতে ডান কাজ হাত করবো, দিয়ে কাজ বাম করলে হাতে বাম স্পেস হাতকে দিব। সাক্ষী হিসেবে রাখবো, স্পেস হিসেবে। স্পেস হিসেবে ডান হাতের বৃদ্ধাঙ্গুল এবং ডান বাম হাত আঙ্গুল ডান উভয় আঙ্গুল হাতে লিখলে বাম হাতে স্পেস, বাম হাতে লিখলে ডান হাতে স্পেস। দেখেন কিন্তু, জি জি হুজুর, ঠিক জি আছে। মনে আছে। ডান হাতে স্পেস, বাম হাতে স্পেস কারা কারা আছে? জি আমি জি জি আমি আছি। আমি আছি। আর আমি জি আছি ওস্তাদ জি, ডান ডান হাতে হাতে লিখলে লিখলে বাম বাম হাতে হাতে স্পেস, স্পেস, আমি আছি। আর স্যার বাম ডান হাতে হাতে লিখলে লিখলে দাঁড়ান ডান হাতে দাঁড়ান, এক মিনিট এক মিনিট, সাইলেন্ট সাইলেন্ট। আমি জানতে চাই, ডান হাতে লিখলে ডান হাতে স্পেস দেওয়া এবং বাম হাতে লিখলে বাম হাতে স্পেস দিতে হবে, এই পক্ষে কারা কারা আছে? আমরা আছি। আমরা নাই বলতে স্যার। তো হবে না। আমরা বলতে কি, আমরা একটা দল। আমরা নাই, আমি নাই। হ্যান্ড রাইজ হ্যাঁ, করতে যারা হবে। নাই তারা সাইলেন্ট মুড, যারা আছেন তারা বলেন। জি আছি। ফয়েজ ভাই বলেন, ডান হাতে লিখলে আমরা ডান হাতে স্পেস দিব, বাম হাতে লিখলে জি বাম হাতে স্পেস দিব। ওকে, জি ওকে ঠিক আছে তো? জি। কিভাবে ঠিক আছে সেটা আমাকে বলেন। ডান হাতে লিখ স্পেস দেওয়ার সময় পড়তে ডান হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে স্পেস দিয়ে দিলাম। হইলো না তো? আপনি পক্ষ নিলেন এক জায়গায় আর উত্তর দিচ্ছেন যে দলের, তো তো হলো না। জি স্যার। উনি কাজ না, করতেছে কিন্তু সাক্ষী রাখতেছে না। এইটা মনে রাখতে হবে, আমি কিবোর্ডের লেআউট গুলো কিন্তু এইভাবে সেটিং করা হয় নাই। এ বি সি ডি ই এফ জি এইচ এইভাবে সেটিং করা হয় নাই, তাই না? জি 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 না। সেটিং জি করা স্যার। হয় নাই, জানেন জি স্যার। জি স্যার। কেন সেটিং করা হয় নাই বলেন দেখি। আন্দোলনের সুবিধার্থে। আমাদের আমরা যাতে টাইপের দীর্ঘ সময় কম্পোজ করলেও আমাদের শারীরিক, আমাদের অঙ্গ যাতে কোনো ধরনের ক্ষতি না হয়, গবেষণার মাধ্যমে এমন ভাবে সেট করা হয়েছে যাতে কারো বিন্দু মাত্র যাতে দীর্ঘ সময় কাজ করলে ক্লান্তি না আসে, এই জন্য বর্ণগুলোকে এইভাবে করা হয়েছে। এবং ফিঙ্গার সেটিং করছে। সাইলেন্ট, এই কারণে ডান হাতে যদি কোনো বর্ণমালা আমরা লিখি, অবশ্যই অবশ্যই সেটা বাম হাতে বৃদ্ধাঙ্গুল দিয়ে স্পেস দিতে হবে। আর বাম হাতে যদি আমরা লিখি তাহলে ডান হাতে বৃদ্ধাঙ্গুল দিয়ে স্পেস দিতে হবে। ওকে, জি ঠিক। আমরা যখন ডান হাতে বর্ণমালার জি স্যার। ছোট হাতের বা বড় হাতের প্রয়োজন হবে, তখন বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল দিয়ে শিফট বাটন ধরবো। এবং বাম জি হাতে যদি কোনো বর্ণমালা যদি আমাদের ছোট হাতের বা বড় হাতের টাইপ করতে হয়, তাহলে আমরা ডান হাতের কনিষ্ঠ আঙ্গুল দিয়ে লিখব। কনিষ্ঠ আঙ্গুল কোনটা বলেন এবার? আমরা গ্রামের ভাষায় যেটা কে আঙ্গুল বলি। ডান আঙ্গুল বাম আঙ্গুল। সর্বশেষ হ্যান্ড আঙ্গুল। আঙ্গুল, তাই না? হ্যান্ড আঙ্গুল ছোট কারা আঙ্গুল কারা ছোট কারা আঙ্গুল ছোট যেটা। মানুষ? কই গেছে বলা মানে দেখি। হ্যাঁ আর কথাটা আসতেছে না, কথা আসেন না। কথা একেবারেই আসতেছে না। আচ্ছা, তাহলে এখন বুঝতে পেরেছেন তো?
বুঝতে জি জি পেরেছেন? স্যার স্যার কথা আসে নাই স্যার জি জি আমার স্যার কাছে কথা আসে নাই আমরা পেজ বুঝি নাই ব্যবহার করি দুই বুড়া মেয়ে দিয়া না, দুই মুরব্বী জি দিয়ে না, কি করি? দুই মুরব্বী দিয়ে কি কনিষ্ঠ করি? আঙ্গুল দিয়ে স্পেস ব্যবহার করি। কনিষ্ঠ শিপ ব্যবহার দুই করি কনিষ্ঠ মুরব্বী আঙ্গুল দিয়ে দিয়ে। আমরা কনিষ্ঠ আঙ্গুল স্পেস দিয়ে ব্যবহার শিপ করি, জি জি আর জি কনিষ্ঠ আঙ্গুল দিয়ে আমরা শিপ বাটন গুলো ব্যবহার করি। শিফট ওকে, ব্যবহার করি, দৃষ্টাঙ্গুল দিয়ে জি শিফট জি জি ঠিক আছে। জি স্যার জি এবার আসেন, এটা বোঝানোর কারণ হলো আজকে যে আমরা আরবি টাইপ গুলো করব, সেই আরবি টাইপের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো শিফট প্লাস শিফট ছাড়া, শিফট প্লাস শিফট ছাড়া। এই কারণে আমাদের এই যেগুলো আরবিগুলো, অর্থাৎ এই যে পরিচয় যেটা সেটা আমরা জানলাম। যেমন আমি আপনাকে ইংলিশে যে কথাটা বলেছি এখন, যেমন আমি যদি লিখি আকরাম, তা ডান হাতের কনিষ্ঠ আঙ্গুল দিয়ে শিফট বাটনটা ধরে বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল দিয়ে দিয়ে এ প্রেস করলাম, ফলে কিন্তু আমার বড় হাতের এ আসছে। আর যদি আমি শিফট বাটন না ধরে যদি সরাসরি এ বাটন প্রেস করি, তখন আসবে ছোট হাতের। এভাবে আমরা শিফট বাটন ধরে যেই কোনো বর্ণমালা যখন প্রেস করব, সেই প্রেস করলে বর্ণগুলো বড় হাতের আসবে, শিফট বাটন ছাড়া ছোট হাতের আসবে। আর শিফট বাটন ধরার নিয়ম হলো, ডান হাতে যদি কোনো বর্ণমালা লিখতে হয়, তাহলে বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল দিয়ে শিফট বাটনটা ধরে রাখবো, তারপর ওই বাটনটা প্রেস করব। এভাবে বাম হাতে যদি মালা যদি আমরা লিখি, তাহলে ডান হাত কনিষ্ঠ আঙ্গুল দিয়ে আগে শিফট বাটন ধরে রাখবো, তারপর ওই বাটনটা প্রেস করব, তারপরে গিয়ে আমরা শিফট বাটন ছাড়বো। এভাবে আমাদের শিফট গুলো ধরতে হয় বা ধরার নিয়ম। আসেন, আরবি টাইপ করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, সেই কাজের মধ্য থেকে একটি কাজ হলো আরবি ল্যাঙ্গুয়েজটাকে সেট করা। আরবি ল্যাঙ্গুয়েজটাকে সেট করা, আরবি ল্যাঙ্গুয়েজ কিন্তু আমরা সেট করেছি। এবার আমাদেরকে কি করতে হবে? অ্যাক্টিভ করতে হবে। কিভাবে আমরা অ্যাক্টিভ করব সেটা দেখ। খেয়াল করে, আরবি ল্যাঙ্গুয়েজ কমপ্লিট, অর্থাৎ কম্পিউটারের মধ্যে আরবি সেটিং করা, এটা আমরা কমপ্লিট করেছি। এবার আমরা ইংলিশে গিয়ে অ্যারাবিক মোডটাকে অ্যাক্টিভ করে নিব। অ্যারাবিক মোড অ্যাক্টিভ করার পরে আমরা এবার ডান দিক থেকে শুরু করব, ঠিক ইংরেজির মতো। ডান হাতের তর্জনী আঙ্গুল দিয়ে যদি আমরা এইচ প্রেস করি, আলিফ। ডান হাতের তর্জনী আঙ্গুল দিয়ে এইচ প্রেস প্রেস করলাম, ফলে আসলো আলিফ। তারপর আমরা প্রেস করলাম তর্জনী আঙ্গুল দিয়েই যে, ফলে আমাদের আসলো তা। মধ্যম আঙ্গুল দিয়ে আমরা টাইপ করলাম কে, আসলো নুন। অনামিক আঙ্গুল দিয়ে যদি আমরা প্রেস করি এল, তখন আমাদের আসবে হলো মিম। কনিষ্ঠ আঙ্গুল দিয়ে আসবে হলো কনিষ্ঠ আঙ্গুল দিয়ে আসবে কাফ, ত এবং অবলিক। এই যে এখানে একটা অবলিক দেখতে পাচ্ছেন, এই অবলিকের মধ্যে কিন্তু আমাদের জালটা থাকে, জাল। এই জালটা অবলিকের মধ্যে আনার জন্য অ্যারাবিক লেআউটের মধ্যে দুইটা ফরম্যাট রয়েছে। একটা ফরম্যাট হলো 101, দেখেন 1 অ্যারাবিক 101। আরেকটা লেআউট হলো 102। এই 101 এর মধ্যে জাল থাকে এইখানে, দেখেন নাম্বারের 1-এ। আর 102-র মধ্যে থাকে হলো জালটা এই জায়গার মধ্যে, এই যে এখানে অবলিক দেখতে পাচ্ছেন না, আমার কিবোর্ডের মধ্যে অবলিকটা এই জায়গার মধ্যে রয়েছে। কোন কোন কিবোর্ডের মধ্যে এই জায়গাতে থাকে। তো যেখানে থাকুক না কেন, অবলিকের মধ্যেই আমার জালটা থাকবে। তাহলে আমার এখানের মধ্যে অবলিকের রয়েছে। এর কারণ হলো
স্ক্রিনে যে লেআউটটি দেখতে পাচ্ছেন ওই লেআউটের নাম্বার হলো 101। ফলে 101 এর মধ্যে আমার অবলিকের মধ্যে অবলিকই থাকে। তাহলে আমি ডান হাতের তর্জনী আঙ্গুল দিয়ে যখন টাইপ করলাম আলিফ এবং তা, মধ্যম আঙ্গুল দিয়ে লিখলাম নুন, অনামিকা আঙ্গুল দিয়ে লিখলাম কাফ, কনিষ্ঠ আঙ্গুল দিয়ে লিখলাম কাফ, ত এবং অবলিক। এটা আমরা লিখে যাব কমপক্ষে 5 মিনিট। এটা হলো মিডল লাইন। এই দেখেন এই আলিফ থেকে একদম ত পর্যন্ত আমরা প্র্যাকটিস করলাম। কিভাবে প্র্যাকটিস করলাম? যেভাবে আমরা কিবোর্ডের লেআউট গুলো শিখেছিলাম, অর্থাৎ টাইপ করা শিখেছিলাম আমাদের হাতের মধ্যে, এই যে কালার অনুযায়ী, সেই কালার অনুযায়ী আমরা আমাদের এখানের মধ্যে কি করব? টাইপ করব। যেই বাটনটা যেই ফিঙ্গারের জন্য বরাদ্দ, ওই ফিঙ্গার দিয়ে ওই বাটনটাই প্রেস করবো, সবসময় মনে রাখেন। সেটা যে ভাষায় আসুক, ইংরেজি আসুক, বাংলা আসুক, কোনো সমস্যা নাই। কারণ আমার জমির মধ্যে আমি কখন কি চাষ করব সেটা আমার ব্যাপার, কিন্তু আমার জমি কতটুকু জায়গা সেটা আমাকে আগে বুঝে নিতে হবে। আমার কোন আঙ্গুলের জন্য কোন জমিনটা, আমার কোন আঙ্গুলের জন্য কোন বাটনটা নির্ধারিত, আজীবন ওই আঙ্গুলটা ওই বাটনটার জন্যই ফিক্সড। এবার আপনি যে দেশের ভাষায় শিখুন না কেন, কোনো সমস্যা নাই, কিন্তু বাটন ওটা দিয়ে আপনাকে ওইটাই প্রেস করতে হবে। ফলে কি হবে? ওই বাটনের মধ্যে আরবি ক্ষেত্রে কোন বর্ণমালাটা রয়েছে এটা আপনি শিখতে পারবেন। এবার আসেন মিডল লাইনের বাম সাইডে, লেফট সাইডের বাম হাতের তর্জনী আঙ্গুল দিয়ে টাইপ করলাম জি, ফলে আমার আসলো লাম। তারপরে তর্জনী আঙ্গুল দিয়ে টাইপ করলাম, আসলো বা। মধ্যম আঙ্গুল দিয়ে টাইপ করলাম টি, আসলো নক্তাওয়ালা ইয়া। অনামিকা আঙ্গুল দিয়ে টাইপ করলাম অ্যাশ, ফলে আসলো সিন। এবং কনিষ্ঠ আঙ্গুল দিয়ে টাইপ করলাম আপনার এ, ফলে আসলো শিন। বাম হাতের তর্জনী আঙ্গুল দিয়া লাম এবং বা, মধ্যম আঙ্গুল দিয়া ইয়া নক্তাওয়ালা ইয়া, অনামিকা আঙ্গুল দিয়ে সিন, কনিষ্ঠ আঙ্গুল দিয়ে শিন। এটা আমরা লিখে যাবো কমপক্ষে 5 মিনিট। তাহলে মিডল লাইনে দুইটা সাইডে আমরা 5 মিনিট 5 মিনিট করে যখন টাইপ করব, তখন 10 মিনিটের মধ্যে মিডল লাইনটা কমপ্লিট হয়ে যাবে। এবার আমরা চলে যাব টপ লাইনে। টপ লাইনে দেখতে পাচ্ছেন ডান হাতের তর্জনী আঙ্গুল দিয়ে ওয়াই এর মধ্যে রয়েছে হলো গইন, ইউর মধ্যে রয়েছে হলো আইন তর্জনী আঙ্গুল দিয়ে, মধ্যম আঙ্গুল দিয়ে হা, আয়ের মধ্যে রয়েছে হা, অনামিকা আঙ্গুল দিয়ে ওর মধ্যে রয়েছে খ, এবং কনিষ্ঠ আঙ্গুলের মধ্যে রয়েছে হা, জিম এবং ডাল। কনিষ্ঠ আঙ্গুলের মধ্যে 3টা বাটন। কনিষ্ঠ আঙ্গুলের মধ্যে কয় বাটন? 3 বাটন। ডান হাতের তর্জনী আঙ্গুল দিয়ে যদি আপনি টাইপ করেন ওয়াইন এবং আইন, মধ্যম আঙ্গুল দিয়ে হা, অনামিকা আঙ্গুল দিয়ে খ, কনিষ্ঠ আঙ্গুল দিয়ে হা, জিম, ডাল। এটা আমরা লিখে যাব 5 মিনিট। আসেন নেক্সট, অর্থাৎ টপ লাইনের লেফট সাইডে, বাম সাইডে, বাম হাতের তর্জনী আঙ্গুল দিয়ে টির মধ্যে পাবেন ফা, এবং আর এর মধ্যে পাবেন হলো কফ। মধ্যম আঙ্গুল দিয়ে ইর মধ্যে পাবেন সা, অনামিকা আঙ্গুল দিয়ে ডব্লিউ এর মধ্যে পাবেন সদ, কনিষ্ঠ আঙ্গুল দিয়ে কিউর মধ্যে পাবেন বদ। অর্থাৎ বাম হাতের তর্জনী আঙ্গুল দিয়ে ফা এবং কফ, মধ্যম আঙ্গুল দিয়ে সা, অনামিকা আঙ্গুল দিয়ে সদ, কনিষ্ঠ আঙ্গুল দিয়ে দদ। এভাবে আমরা লিখে যাব, এটাও 5 মিনিট কম পক্ষে। চলে যাব আমরা বটম লাইনে। বাম হাতের তর্জনী আঙ্গুল দিয়ে লাম আলিফ এবং র, কনিষ্ঠ আঙ্গুল মধ্যম আঙ্গুল দিয়ে হলো আমাদের হামজাওয়ালা ওয়াও, অনামিকা আঙ্গুল দিয়ে হামজা, কনিষ্ঠ আঙ্গুল দিয়ে হামজাওয়ালা ইয়া। বাম হাতের তর্জনী আঙ্গুল দিয়ে লাম আলিফ এবং র, মধ্যম আঙ্গুল দিয়ে হামজাওয়ালা ওয়াও, অনামিকা আঙ্গুল দিয়ে হামজা, কনিষ্ঠ আঙ্গুল দিয়ে হামজাওয়ালা ইয়া। এটা আমরা লিখে যাব 5 মিনিট। সর্বশেষ বটমের রাইট সাইডে ডান হাতের তর্জনী আঙ্গুল দিয়ে রয়েছে হলো নক্তা ছাড়া ইয়া, মধ্যম আঙ্গুলে রয়েছে হলো নক্তাওয়ালা হা, কনিষ্ঠ আঙ্গুলে রয়েছে, অনামিকা আঙ্গুলে রয়েছে ওয়াও, কনিষ্ঠ আঙ্গুলে রয়েছে ঝা এবং জ, ঝা এবং জ। অর্থাৎ ডান হাতের তর্জনী আঙ্গুল দিয়া নক্তা ছাড়া ইয়া, মধ্যম আঙ্গুল দিয়ে নক্তাওয়ালা হা, অনামিকা আঙ্গুল দিয়ে ওয়াও, কনিষ্ঠ আঙ্গুল দিয়ে ঝা এবং জ।
এটা আমরা লিখে যাব 5 মিনিট। এখন দেখেন এইভাবে যখন 5 মিনিট 5 মিনিট করে তিনটা লাইনের দুইটা সেক্টরে, অর্থাৎ 2 দুগুণে 3 দুগুণে 6, 6 স্টেপে যখন 5 মিনিট করে আমরা টাইপ করব, 5 6 30 মিনিটে, টোটালি 30 মিনিটে আমাদের আরবি টাইপটা, আরবি বর্ণমালা গুলো হাতের ফিঙ্গারের সাথে সেট হয়ে যাবে। আরবি কিন্তু এখানে শেষ নয়, আরো কিন্তু রয়েছে। সেটা কি? দেখেন, কিবোর্ডের লেআউটই দেখেন। প্রত্যেকটা কিবোর্ডের লেআউটের মধ্যে দুইটা করে বর্ণমালা। দেখেছেন সবাই? সবাই দেখতে পেয়েছেন? জি তাহলে স্যার। আমার এই জায়গার মধ্যে দেখেন, এই যে আমার এই যে হাতটা যেটা রয়েছে, ওই জায়গাটা জি দেখেন আমার কয়টা বর্ণমালা রয়েছে? দুইটা। 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 দুইটা, হামজা এবং আলিফ। হামজা এবং হামজাওয়ালা আলিফ, আলিফ। হামজাওয়ালা আলিফ, হামজাতুল ওয়াসল আলিফ। আর হামজাতুল ফাসল। হামজা ছাড়া আলিফ। আলিফ। আচ্ছা, এখন দেখেন এরকম প্রত্যেকটা বর্ণের মধ্যে মূল বর্ণ কিন্তু আমরা টাইপ করে ফেলেছি, তাই না? মূল বর্ণ জি 29টা বর্ণমালা। জাল ছাড়া বাকিগুলা টাইপ করছি স্যার। জাল, এই যে জাল, জি আমি প্রথম জি বলেছিলাম আপনাদেরকে জালে যে এখানে আছে। তাহলে জি জি আমরা সবগুলো বর্ণমালা মূলগুলো পেয়েছি। আরবি বর্ণমালা গুলো শুধু মূলের মধ্যে সীমাবদ্ধ নয়, আরো কিছু যুক্ত বর্ণ রয়েছে, এগুলোকে যুক্ত বর্ণ বলে। বাংলা ভাষার ক্ষেত্রে যুক্ত বর্ণ রয়েছে, প্রত্যেকটা ভাষার ক্ষেত্রে থাকে। আরবি ক্ষেত্রে তো আরো বেশি রয়েছে। যেমন যুক্ত বর্ণ কেমন, যেমন আলিফ রয়েছে কয়েক রকম। আলিফের উপরে হামজা, আলিফের মধ্যে হামজা, তাই না? আর জি হামজা ছাড়া আলিফ, এই 3 ধরনের শুধু আলিফে আছে, কিন্তু মূল বর্ণ কয়টা? আবার 29টা। হামজা, হামজা রয়েছে শুধু হামজা। আবার হামজাওয়ালা ইয়া আছে, আবার হামজাওয়ালা ওয়াও আছে। কি বলেন? আবার জি নকটা জি নকটাওয়ালা ইয়া আছে, নকটা ছাড়া ইয়া আছে, আবার হামজাওয়ালা ইয়া আছে। তার মানে হলো এক একটা বর্ণ আরো কয়েকটা করে লাগে, যেটা আরবির পূর্ণাঙ্গ টাইপ করার ক্ষেত্রে ব্যবহৃত। পূর্ণাঙ্গ ভাবে একটি আরবির চ্যাপ্টার যদি বা আরবি বই যদি আপনাকে কাজ করতে হয়, তাহলে অবশ্যই এ টু জেড এইগুলো লাগবেই, এতে কোনো ছাড় নেই, তাই না? ভাই জি আঁকা কি জি করেন ভাই? আঁকা কি করেন আপনি? আঁকা কি করেন? আমাকে আবার এই প্রোগ্রামে ঢুকে এটাকে রিমুভ করতে হবে। তাহলে এটাকে আমি ক্লাস করব না রিমুভ করবো বলেন? খেয়াল করেন। স্যার তাহলে এখন দেখেন, এই যে প্রত্যেকটা বাটনের মধ্যে দুটা করে বর্ণ রয়েছে। আমরা কিন্তু ইতিমধ্যে শিখেছিলাম বর্ণ কি কি ছাড়া, শুধু বর্ণটা। শিপ ছাড়া, শুধু বর্ণটা জি শিখেছি। এবার আমরা শিখবো হলো শিপ। এবার আমরা কি শিখবো? শিফট দিয়ে, শিফট অর্থাৎ সহ। শিফট সহ, যেটা আমরা শিফট ছাড়া করেছি, এখন শিফট সহ, উইথ শিফট। শিফট দিয়ে যখন আমরা টাইপ করব, তখন আমাদের বর্ণমালা গুলোর মধ্যে কিছু যুক্ত বর্ণমালা, কিছু সিম্বল, কিছু হরকত, কিছু তাসদীদ, এগুলো আসবে। বলেন। জি জি হতে পারে না, হতে পারে না। জানাব, একটা প্রশ্ন হচ্ছে, আমরা কারেন্ট ছিল না, মানে কিবোর্ডটা সেটিং করতে পারি নাই। কিবোর্ড সেটিং করবেন আর পরে, এখন তো ক্লাস চলতেছে ভাইজান, না। খেয়াল করেন। তাহলে এখন এই যে আমরা শিফট ছাড়া শিখলাম, এখন শিফট দিয়ে, উইথ শিফট দিয়ে আমরা শিখবো। অর্থাৎ ডান হাতের বাম হাতের শিফট বাটন ধরে, অর্থাৎ কনিষ্ঠ আঙুল দিয়ে শিফট বাটন ধরবো, ডান হাতের তর্জনী আঙুল দিয়ে আবার টাইপ করব এইচ। ফলে দেখেন, এইচ যখন আমি বাম হাতের কনিষ্ঠ আঙুল দিয়ে শিফট বাটন ধরে টাইপ করব, তখন আসবে হলো কি হামজাওয়ালা আলিফ। এবং ডান হাতের তর্জনী আঙুল দিয়ে বাম হাতের কনিষ্ঠ আঙুল শিফট বাটন ধরে রাখবো কিন্তু। এখন যতগুলো বর্ণ প্রেস করব, শিফট বাটন ধরে রাখবো, দেন প্রেস করব। যখন আমরা তা প্রেস করলাম, তখন আসলো একটা টান, এটাকে বলা হয় টান। টান বলা হয়, মানে এটা হাইপেনের মতো দেখা যাচ্ছে, যে এটাকে এই প্রকাশনা জগতে বলা হয় এটাকে টান বাড়ানি বলে এটাকে।
আরবির অনেকগুলো লেখা, বিশেষ করে এই যে আপনার পুরাতন যে সকল নুসখাগুলো রয়েছে বা কম্পিউটার নুসখাগুলো যেগুলো বের হচ্ছে, এদের ম্যাক্সিমাম লেখার মধ্যে দেখবেন যে টান বাড়ানি হয়, একটু লম্বা লম্বা টাইপের হয়। হয়তো আপনি চিন্তা করবেন যে আপনি কম্পোজ করেন, আপনার লেখাগুলো কম্পোজ লম্বা হয় না, কেমন যেন মানে লেগে লেগে যাচ্ছে। আর অন্য পাবলিকেশন এগুলো কত সুন্দর সুন্দর। এক্ষেত্রে দুইটা পয়েন্ট আছে। একটা পয়েন্ট হলো তাদের কালেকশনে বিভিন্ন ধরনের ফন্ট থাকে। সেকেন্ড নাম্বার হলো টান বাড়ানি। এই টান বাড়ানিটা অনেক গুরুত্বপূর্ণ কাজে ব্যবহৃত হবে। যখন সামনে আসবেন প্রজেক্ট করবেন তখন বুঝতে পারবেন এই টান বাড়ানিটা কোথায় থাকে। তার মধ্যে আমরা কনিষ্ঠ আঙ্গুল দিয়ে সেই বাটন ধরে রাখলাম, মধ্যম আঙ্গুল দিয়ে টাইপ করলাম, কমা, উল্টা কমা আসলো, তারপর অবলিক আসলো, ক্লোন আসলো, তারপরে ইনভার্টেড কমা আসলো, তারপর একটা দাড়ি আসলো। এগুলো হলো আমার এই যে এই সিরিয়ালের কাজ। এখান থেকে এই পর্যন্ত কাজগুলো বর্ণমালা, যে বাটনটা যে বর্ণের জন্য সেট করা, ওই বাটনটা ওইটা দিয়ে আমরা সেট করব। এবার ডান হাতে কনিষ্ঠ আঙ্গুল দিয়ে শেপ বাটন ধরবো, বা আমাদের তর্জন আঙ্গুল যখন জি বাটন প্রেস করব তখন আসবে লাম আলিফ হামজা ওয়াও। এবং লাম যখন আপনার ইয়ে প্রেস করব বা প্রেস করব শিপ বাটন ধরে, তখন থার্ড ব্র্যাকেট আসবে। থার্ড ব্র্যাকেট ক্লোজ আসবে ডির মধ্যে, অর্থাৎ যেটা হলো আমাদের ইয়া। তিনের মধ্যে হলো আমাদের দুই জবর, কি, তিনের মধ্যে দুই জের, এবং শিনের মধ্যে এক জবর, এক জের, দুই জের, এক জের। এটা হলো সিন এবং শিনের মধ্যে, সিন এবং শিনের মধ্যে। এটাও লিখে যাব আমরা 5 মিনিট করে, অর্থাৎ দুইটাই 5 মিনিট করে আমরা লিখে যাব। টপ লাইনে চলে যাব, বামাতে শিপ বাটন ধরে রাখবো কনিষ্ঠ আঙ্গুল দিয়ে, ডাইনাতে প্রেস করব গইন। বলে দেখেন আমার হামজার নিচে কি, আলিফের নিচে হামজা। ইউ যখন প্রেস করবো শিপ বাটন ধরে তখন ওই যে কমাটা আসবে, উল্টা কমা। তারপর আমার ভাগ চিহ্ন আসবে, অনামিক আঙ্গুল দিয়ে পূরণ চিহ্ন আসবে, কনিষ্ঠ আঙ্গুল দিয়ে থার্ড ব্র্যাকেট আসবে, থার্ড ব্র্যাকেট ক্লোজ আসবে। এগুলো অ্যারাবিকের মধ্যে ব্যবহৃত হয়। এই স্যাম্বল গুলো আরবি টাইপ করার সময় প্রচুর পরিমাণে ভাবে প্র্যাকটিস এগুলো প্রয়োজন হয়, এই ধরনের ইয়েগুলো। এখন আপনি এগুলো কিভাবে টাইপ করে যদি আপনার জেহানে না থাকে তাহলে তো আপনি কম্পোজ করতে পারবেন না। এটাও লিখে যাবো আমরা 5 মিনিট। এবার আসেন বাম হাতের তর্জনী আঙ্গুল দিয়ে যদি আমরা টাইপ করি টি শিপ বাটন ধরে, তখন কিন্তু লাম আলিফ হামজা আলিম আসবে, এবং দুই পেশ আসবে আর এর মধ্যে, অর্থাৎ আর মানে কফের মধ্যে। মধ্যম আঙ্গুল দিয়ে যখন ই প্রেস করব তখন এক পেশ আসবে, অর্থাৎ চার মধ্যে এক পেশ। যখন অনামিক আঙ্গুল দিয়ে ডব্লিউ প্রেস করব তখন দুই জবর আসবে, অর্থাৎ সদের মধ্যে দুই জবর। কনিষ্ঠ আঙ্গুল দিয়ে যখন আমরা কিউ প্রেস করব তখন আসবে এক জবর, অর্থাৎ জয়ের মধ্যে এক জবর। এটা আমরা লিখে যাব 5 মিনিট। আসেন এবার নিচে মিডল লিখলাম, টপ লিখলাম। এবার চলেন বটম লাইনে যাই। বটম লাইনে যদি বাম হাতের তর্জনী আঙ্গুল দিয়ে যদি আমরা প্রেস করি ভি শিপ বাটন ধরে, তখন কিন্তু আমার ব্র্যাকেট আসবে, থার্ড ব্র্যাকেট। থার্ড ব্র্যাকেট ক্লোজ থাকবে হলো আমার সির মধ্যে, অর্থাৎ রর মধ্যে, হামজা হলো ওয়ার মধ্যে। তারপর থাকবে হলো আমার এক্স এর মধ্যে থাকবে হলো জজম, অর্থাৎ যেটাকে হামজার মধ্যে। কনিষ্ঠ আঙ্গুলদের মধ্যে থাকবে হলো আমার একটা টান চিহ্ন বা তিনালিপ মত। এই তিনালিপ মতটা অবশ্যই আমরা অন্যভাবে সেট করি, এটা এইভাবে আসছে। এটা লিখে দেবো আমরা 5 মিনিট। ডান হাতে তর্জনী আঙ্গুল দিয়ে যখন আমি শিপ বাটন ধরে হ্যান্ড প্রেস করব তখন আমার আসবে মদের চিহ্ন দিয়ে আলিফ, মধ্যম আঙ্গুল দিয়ে আমার আসবে হলো কমা, অনামিক আঙ্গুল দিয়ে নিচে কমা, কনিষ্ঠ আঙ্গুল দিয়ে আমার ডট এবং প্রশ্নবোধক। এইটাও আমরা লিখে যে 5 মিনিট। এখন দেখেন এই যে শিপ বাটন ধরে যখন আমরা কাজ করেছি, শিপ বাটন ধরে যখন আমরা কাজ করেছি তখন দেখা যাচ্ছে যে আমার অনেকগুলো সিম্বল বের হয়েছে। সাথে সাথে বের হয়েছে জবর, জের, পেশ, হরকত। হরকত, তারপরে হলো আমার এই দুই জবর, দুই জের, দুই পেশ, অর্থাৎ তানবিন। এগুলো আমাদের আরবি করার ক্ষেত্রে ব্যবহৃত হয়। অর্থাৎ আমরা যখন আরবি কাজ করি, আরবি কম্পোজ করি, তখন এগুলো আমাদের লাগেই, লাগবেই। এখন প্রশ্ন হলো এই ছাড়াও কিন্তু আরো কিছু রয়েছে। এখন বলেন আপনারা
সেই জিনিসগুলো কি কি? সেই জিনিসগুলো কি কি যেগুলো আরো রয়েছে, এগুলোর মধ্যে থেকে আপনাদের যেখানে কি কি আসতেছে বলেন। স্যার সংখ্যা লিখবো কিভাবে আরবি? নাম্বার ওয়ান, সংখ্যা। নাম্বার টু, আছে এরপরে স্যার স্যার গজম যুক্ত তাসদিদ। হরফ, যুক্ত এগুলো তো আলাদা যারা স্পেস বলছেন স্পেস জজম তাসদিদ, যুক্ত হরফ কিভাবে তারা কি থাকে? এখানে দেখেন নাই? জজম জজম পাইছি তাসদিদ। তাসদিদ, তাসদিদ গজম তাসদিদ। জালের মধ্যে জাল, বলেন তো জাল হাত কোথায়? কয়েক প্রকার আছে, কয়েক প্রকার হাত যে দেখা যায় ওগুলা। জাল কোথায় রয়েছে বলেন দেখি। জাল সবার উপরের যে স্যার একেবারে উপরে বাম পাশে কর্নারে। জালের মধ্যে, জালের মধ্যে কি রয়েছে? ওয়ানে। জালের মধ্যে কি রয়েছে? ওয়ান। ওয়ানের মধ্যে ঠিক আছে, চিকন চিহ্ন আছে। যখন জাল দেবেন তখন আসবে তাসদিদ। আচ্ছা, এখন আর কি বলেন, আর কি আছে? জজম। তার ওই যে আরবি সংখ্যা লিখতে পারতেছি না। আচ্ছা, আরবি জজম, জজম থাকে। এ হলো জজম। জজম জজম বলেন গেছে। বা গজম বলেন, গজম বলেন, এই যে সেটা এখানে আছে। সম্ভবত shift এক। শিফট পেশ করতে হবে। হ্যাঁ, বলেন বলেন। স্যার যুক্ত বর্ণ আছে জনাব। স্যার এই যে এগুলো তো সব আমরা আলাদা আলাদা স্পেস স্পেস লেখা শিখলাম, এইগুলো এখান থেকে কি যুক্ত হরফ আসবে কিনা এইভাবে? হ্যাঁ, অবশ্যই। যুক্ত করে কিভাবে লিখবো এটা? যতক্ষণ পর্যন্ত স্পেস না, ততক্ষণ পর্যন্ত যুক্ত চলবে। যেমন আলিফ, বা, তা, তা, স্পেস নদীর এই যে যুক্ত। তা, খ, দাল, দাল, র, দা, তিন, শিন, কয়, গয়, এগুলো স্পেস ছাড়া লিখলে এইভাবে হয়ে যাবে না স্যার? জি, স্পেস ছাড়া লিখলে গই, বা, কফ, কাফ, আচ্ছা, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইংরেজির মতোই জানো, এই যে জি শব্দ, জিটা ব্যবহার করলে হবে নাকি? জি। এটা কি ইংরেজির মতো জি, যে জির মধ্যে র্যাপ আছে না, এই মানে বাটনটা ক্লিক করলে হবে নাকি? আরবি লেখার মজা অন্য কেউ পাবে না, একমাত্র ওলামায়ে কেরাম ছাড়া। এটা অন্যদের কাছে কঠিন মনে হলেও এটা সবচাইতে সহজ। এটা সবচাইতে কি সহজ। এটা যুক্তের জন্য স্যার অনেক মজা লাগে। যুক্তের জন্য কোনো হসন্ত ব্যবহৃত হয় না। বুঝতে পেরেছেন? সুন্দর। যেমন আমি লিখলাম মিম, আ, মিম, ডাল, চারটা বাটন টাইপ করেছি। কয়টা বাটন? একটা। মাঝখানে কিন্তু জি ব্যবহার করি নাই বা হসন্ত ব্যবহার করি নাই। এবার আমি একটা স্পেস দিব, তাহলে ফাঁকা হলো। যতক্ষণ পর্যন্ত স্পেস ততক্ষণ পর্যন্ত যুক্ত হইতে হবে, মোরক্কাব চলতে থাকবে। হ্যাঁ, জি। জি। আলিফ, কাফ, যে একটু আলিফ, মিম। আচ্ছা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা বিসমিল্লাহির রহমানির রহিম বা এরকম ওই যে মানে অ্যাব্রিভিয়েশন থাকে, মানে এক বাটনে যেগুলো লেখা হয়ে যায়, এরকম কি কোনো এগুলোকে ইয়ে কেলি আছে বলে, বাটন? এগুলোকে কেলি বলে। এগুলো ফন্ট কালেকশন অনুযায়ী অথবা আরেক জায়গা থেকে বের করা যায়, সেটা নেক্সট ক্লাসগুলোতে শিখবো। ওকে, আচ্ছা। যে তাহলে এখন দেখেন, সংখ্যাগুলো লেখা দিলে স্যার ভালোই তো, আমরা সংখ্যা প্রেস করলে ইংরেজি আসে। আচ্ছা এটা দেখাবো, দেখাবো। আগে এই সেটটা একটু ক্লিয়ার করে এটা দেখাচ্ছি। এখন দেখেন, এই যে বর্ণগুলো লিখেছেন, এই বর্ণগুলো সম্পূর্ণ বাম দিক থেকে শুরু হয়েছে। এই গুরুত্বপূর্ণ প্রশ্নটি কিন্তু কেউ করেন নাই, যে আরবি লেখাগুলো জি, কেন জি। বাম দিক থেকে শুরু হচ্ছে। আরবি লেখা তো ডান জি, দিক থেকে শুরু হওয়ার কথা। কি বলেন? জি, জি, পড়েছেন? স্যার করেন এটা নাই। তো প্রফেশনাল সিস্টেম। হ্যাঁ, এটা তো প্রফেশনাল সিস্টেম, এটা এইভাবেই হবে। না, ডান দিক থেকে শুরু করা যায়, উপরে ওই যে থ্রি ডট পেজের এইটা সিস্টেম দেওয়া আছে উপরে, পেজ এইটা লেআউটের পাশে। এটা যদি পেজ দেখেন ঠিক করতে তাহলে হবে। ভুল হবে। কারণ হলো প্রত্যেকটা জিনিস সমস্যা যেমন আছে, সমাধানও তেমন আছে। আপনি বই পুস্তকগুলোতে দেখেছেন ডান দিক থেকে, আর কম্পিউটার যদি বাম দিক থেকে আসে, তাহলে বুঝতে হবে এটা কম্পিউটার দোষ নয়, এটা আমার জানার মধ্যে দোষ, তাই না? জি, জন্য এটাও আমাদের কি করতে হবে, জানতে হবে। খুব ইজি একটা পয়েন্ট। এটা কি ইজি একটা কমান্ড, অর্থাৎ dialect। মিউট আপনি করে দেন, মিউট করে দেন। ওস্তাদ জি যদি আপনি যদি মনে করেন যে
আপনি পূর্ণাঙ্গ কাজটি অ্যারাবিক মোডে করবেন, তো সেই ক্ষেত্রে আপনি অ্যারাবিক কি করবেন, ডিরেকশন দিয়ে রাখবেন, অ্যারাবিক ডিরেকশন। আর যদি বলেন যে না আরবি বাংলা করেন, সেই ক্ষেত্রে জেনারেল মোড। সেক্ষেত্রে কি জেনারেল মোড, যেমন একটা বাংলা একটা ইংলিশ, একটা বাংলা একটা ইংলিশ, একটা বাংলা একটা আরবি, এভাবে লেখেন, জেনারেল মোড। এটা বাম দিক থেকে হয়। আর পূর্ণাঙ্গ কাজটি যদি ডান মুখ থেকে শুরু করতে হয়, তাহলে আপনাকে কি করতে হবে, টেক্সট ডিরেকশন সেট করতে হবে। টেক্সট ডিরেকশন বলা হয়, টেক্সট মানে কি বলেন, টেক্সট লেখা লেখা, লেখা মেসেজ। মেসেজ লেখা লেখা, মাহতুত। হ্যাঁ। তো এই এই টেক্সট ডিরেকশন, অর্থাৎ এই টেক্সটটাকে একটা ডিরেকশন দেওয়া, টেক্সটটাকে কি দেওয়া, ডিরেকশন দেওয়া। কে জুম নিয়ে ইয়ে করতেছেন ভাই? টেক্সটটাকে একটা ডিরেকশন দেওয়া। এর ডিরেকশনটা কি, এর ডিরেকশনটা হলো আমার এই টেক্সটটা কোন সাইড থেকে লেখা হবে সে ডিরেকশন দেওয়া। সেখানের মধ্যে দেখেন স্ক্রিনের মধ্যে দুটো ডিরেকশন পাবেন। কয়টা ডিরেকশন? দুইটা। একটা নাম একটা সেট করা আছে, সেট করা থাকার কারণে দেখেন একটু লাইট হয়ে আছে, তাই না? জি। এটা হলো লেফট টু রাইট টেক্সট ডিরেকশন। দেখেন আমি যখন মাউসটাকে দিয়েছি, নিচে একটা লেখা আসছে লেফট টু রাইট টেক্সট ডিরেকশন, অর্থাৎ এটা লেফট টু রাইট, বাম দেওয়া আছে, কি করা আছে, ডিরেকশন দেওয়া আছে। আপনি যদি রাইট টু লেফট ক্লিক করেন, তখন ডান দিক থেকে ডিরেকশনটা দেওয়া থাকে। এবার আপনি শুরু করেন, বিসমিল্লাহ, আসিন মিম, আলিফ লাম লাম হা, আলিফ লাম র হা মিম নুন, তারপর একটা ইয়া হবে। হা ইয়া মিম, হ্যাঁ জি। বুঝি নাই? আমি রহমানের রহিম মনে করছিলাম, আর কি, আমি ভুল করছি। আচ্ছা, জি। আর ওই যে ওইটা কি যেন বলছিলেন, ওই যে জেনারেল মুড আর একটা কি যেন এই বলছিলেন? এই এই মিমটা কিভাবে লেখা হয়? এটা অটো নিয়ে বাংলা নেবে। বাংলা লিখবো, আবার আরবি লিখবো, আরবি লিখবো, বাংলা লিখবো, এভাবে কি? ওটা দেখাবো, ওটা আপনাদের জন্য আরো পরে। আচ্ছা, স্যার আয়াত লেখার পরে একটা চিহ্ন দেয়, চিহ্নটা কিভাবে? এগুলো সামনে আসবে, এগুলো সামনে আসবে, এরকম আরো নানান ধরনের কাজগুলো সামনে আসবে, যেগুলো আজকে ওগুলো অন্য একটা কমান্ডার সাথে সেট করা। আর ওই কমান্ডার যদি আলোচনা করতে যাই, তাহলে ক্লাসটা হয়ে যাবে অনেক বড়। যেহেতু আমরা এখনো ক্লাস টাইপিং কি, সেই টাইপিং এর মধ্যে টাইপিং। ক্লাস আলোচনা করবো। দেখেন আমি বিসমিল্লাহির রহমানির রহিম লিখলাম, এরপর লিখলাম আলহামদুলিল্লাহ, আলিফ লাম হা মিম দাল, লিল্লাহি আর রহমানির রহিম। এইভাবে আপনারা কি করবেন, শুধু লিখে যাবেন, লিখে যাবেন, ওকে, শুধু লিখে যাবেন। আজকের হোমওয়ার্ক হলো জি ইনশাআল্লাহ। সবাই আরবি টাইপটা করে, আরবি টাইপটা প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবেন, সাথে সাথে হরকতে প্র্যাকটিস করবেন, সাথে সাথে কি এই যে আর রহমানুর রাহিমের পরে পরে যে আপনি যে টানটা দিলেন, ওইটা কি ওই টান, ওই যে বলছিলেন? হ্যাঁ এই যে টান, এই টান দিতে পারেন, অথবা কিবোর্ডের মধ্যে। আচ্ছা, এবার আসেন, সাইলেন্ট থাকেন, স্যার আমার কথা শুনতে পাচ্ছেন? একটু পরে। এবার আচ্ছা। আসেন, আপনারা টাইপটা করলেন বা বর্ণগুলো শিখলেন, এই বর্ণগুলো কিন্তু ভালো করে শিখতে হবে, যেহেতু এগুলো অনেক কিছু রয়েছে, যেমন জর, জবরজের, পেশ, অর্থাৎ হরকত, তানবিন, আপনার এই দুই জবর দুই জের দুই পেশ, তেমন আবার জজম। এইটার পরে কিন্তু একটা অ্যাডভান্সে কিছু আছে, সেটা হলো মদের চিহ্ন। সেটা কি মদের চিহ্ন। মদের চিহ্ন, খারা জবর খারাজের উল্টা পেশ, তারপর তিন আলিফ, চার আলিফ, তাই না? চারালে। এগুলো জি কিন্তু জি normally আপনার কিবোর্ডের মধ্যে নেই। এগুলো নর্মালি কিসের মধ্যে নেই, কিবোর্ডের মধ্যে কিবোর্ডে নেই। কিবোর্ডের মধ্যে নাই। কিবোর্ডে নেই। এগুলো কিবোর্ডের মধ্যে ম্যানুয়ালি সেট করতে হয়, এগুলো কিবোর্ডের মধ্যে কি করতে হয়, ম্যানুয়ালি সেট সেট করতে করতে হয়। হয়। ম্যানুয়ালি সেটটা কিভাবে করে নেক্সট Manually ক্লাস set করতে হবে।
বুঝতে পেরেছেন? জি স্যার। জি জি এবার জি আসেন, স্যার জি আলহামদুলিল্লাহ স্যার। প্রশ্ন করেছিলেন যে আমার নাম্বারগুলো আরবিতে আসে, আপনাদের নাম্বারগুলো ইংলিশে। জি জি আমার নাম্বারগুলো কি আরবিতে আসে, আপনাদের আরবিতে আছে। নাম্বারগুলো কি ইংলিশে। ইংলিশ। একটা পয়েন্ট কমান্ড আছে, ছোট্ট একটা কমান্ড। এই কমান্ডটা সেট করলে আপনি আরবি লিখলে আরবি আসবে, বাংলা লেখার সময় বাংলা আসবে, ইংরেজি লেখার সময় ইংরেজি আসবে। তাহলে এই কমান্ডটাও তো আমাকে কি করতে হবে, জানতে হবে। এই জানতে হবে। কমান্ড হলো ফাইল জানতে মেনু। হবে। ফাইল মেনু কোথায়? ফাইল মেনু। ফাইল মেনু, নাম বলতে হবে ফাইল। এগুলোকে মেনু, ফাইল এগুলোকে মেনু বলে। কি বলে? মেনু। মেনু বলে। মেনুর নাম হলো ফাইল মেনু। কি মেনু? ফাইল ফাইল মেনু। মেনু ফাইল মেনুর নিচের থেকে উপরের দিকে গেলে দেখতে পারবেন যে অপশন। আপনি যখন সেই অপশনে যাবেন তখন একটা টপ আপ বক্স আসবে, এটাকে বলা হয় টপ আপ বক্স। কোনো একটা প্রোগ্রামে যখন ক্লিক করবেন, সেই প্রোগ্রাম থেকে যদি আলাদা আরেকটা প্রোগ্রাম ওপেন হয়, সেই প্রোগ্রামটাকে টপ বক্স কি বলা হয়? টপ বক্স টপ আপ বক্স বলে, ডায়ালগ বক্স বলে, ডায়ালগ বক্স বলে। এই যেটা আপনাকে জেনে রাখতে হবে। এখান থেকে সোজা আপনাকে চলে যেতে হবে হলো অ্যাডভান্স। কোথায়? অ্যাডভান্স। অ্যাডভান্সে অ্যাডভান্সে যখন যাবেন তখন এখানে কিছু শিরোনাম পাবেন। এই শিরোনামের অধীনে কিছু কমান্ড পাবেন। শিরোনামের অধীনে কি পাবেন? কিছু কমান্ড। কমন কমন শিরোনাম এটা আমি কিভাবে বুঝবো? স্বাভাবিক লেখাগুলো থেকে এই লেখাটা একটু বোল্ড, নাম্বার ওয়ান। নাম্বার টু, কোন লেখার মধ্যে এরকম একটা রেখা নাই, কিন্তু এই লেখার মধ্যে একটা বক্সের মতো দেখা যাচ্ছে হালকা কালারের, তাই না? জি সুতরাং এইটা হলো শিরোনাম। এই শিরোনামের অধীনে কিছু কমান্ড রয়েছে। এখান থেকে রয়েছে এডিটিং অপশন। আমরা এডিটিং অপশনে নয়, আমরা শো ডকুমেন্ট কন্টেন্টে যাব। কোথায়? সেকেন্ড নাম্বার রয়েছে কাট কপি, ডকুমেন্ট কন্টেন্টে রয়েছে কি ইমেজ সাইজ, এবং চতুর্থ নাম্বার রয়েছে শো ডকুমেন্ট কন্টেন্ট। কি রয়েছে? শো ডকুমেন্ট কন্টেন্ট। ডকুমেন্ট কন্টেন্টের অধীনে, শো ডকুমেন্ট কন্টেন্টের অধীনে এখানে দুইটা বক্স পাবেন। দুইটা বক্সের মধ্যে আপনার কম্পিউটার মধ্যে অ্যারাবিক করা থাকবে, নিউমেরাল এবং মান্থ নেম। দুই জায়গার মধ্যে কি করা থাকবে আপনার কম্পিউটারে? থাকবে যেমন আমি কম্পিউটার ক্লিক করলাম, দেখেন আমার গুলো কিন্তু আপনার মতো হয়ে গেছে। কি বলেন? আমার নাম্বার জি গুলো আরবি শো করছে এখন? যে না। না তাহলে কি শো করছে? ইংলিশ ইংলিশ। এর কারণ হলো আমার কম্পিউটারটা এখন আপনার মতো। আমি অপশনে যাব, অ্যাডভান্সে যাব, এরপর নাম্বার ওয়ান, নাম্বার টু, নাম্বার থ্রি, নাম্বার ফোর এর অধীনে নাম্বার 4 আমরা দেখতে পারবো নিউমেরাল অপশনের মধ্যে অ্যারাবিক করা। সেখান থেকে কনটেক্সট করে দিই। কনটেক্স কনটেক্সটে ক্লিক করার পরে আমরা দিব ওকে বাটন। ওকে বাটন যখন দিব তখন দেখবেন আমি যখন আরবি কম্পোজ করি তখন আরবি নাম্বার গুলো আরবিতে আসবে। কথা ক্লিয়ার? জি জি স্যার বুঝতে পেরেছেন? আলহামদুলিল্লাহ এটার সাথে সাথে তো যে একবার প্রথম কোন জায়গা থেকে নিয়েছিলেন একটু যদি দেখতাম। ফাইল মেনুতে যাবেন, আরেকবার। অপশন এখানেও পাইতে পারেন। আবার কখনো কখনো এই জায়গায় একটা স্যার আমার ফাইল মেনুতে নেই। সাইড বক্স বের হইতে পারে, সেই সাইড বক্সের মধ্যে দেখবেন অপশন আছে কিনা। এক কথায় হয়তো এই সিরিয়াল আসবে, অথবা এই সিরিয়াল থেকে সাইডে আরেকটা বক্স আসবে, সেখানে গিয়ে পাবেন কোন এক জায়গার মধ্যে পাবেন অপশন। হয়তো অপশন পাবেন অথবা ওয়ার্ড অপশন পাবেন। অপশন পান বা ওয়ার্ড অপশন পান, অপশন লেখা থাকলেই হয়েছে। ক্লিক করবেন অপশন, তখন আসবে এই দেখেন ওয়ার্ড অপশন। অপশনে গিয়ে ওয়ার্ড অপশনে টপ আপ বক্স পেলাম। এরপর চলে আসবেন অ্যাডভান্স, চলে যাবেন শো ডকুমেন্ট। ইনফো পাচ্ছি স্যার। শো ডকুমেন্ট কন্টেন্টের শিরোনামে গিয়ে নিউমেরালের মধ্যে কনটেক্সট করে দিবেন অ্যারাবিকের জায়গায়। নিচেরটা অ্যারাবিক অ্যারাবিক থাকবে, এটাকে কিছুই করা লাগবে না। দেন ওকে বাটন প্রেস করেন, খালাস। স্যার ওকে, অপশনে যাওয়ার পরে কি কোটাতে যাব? অ্যাডভান্স। শো ডকুমেন্ট কন্টেন্ট, এখানে তো পাইতেছি না। জি সবার নিচে আছে, পাইছি আলহামদুলিল্লাহ। না পাইলে পরে বুঝে বাংলা নিন, আগে ক্লাস শেষ করেন। জি।
স্যার অপশনের পরে কোথায় যাব? শো ডকুমেন্ট। অ্যাডভান্স। ক্লাস শেষ করে নেন, নগদ ডেবিট করতে। আবার দেখেন একসাথে আরেকটা কাজ শেখাচ্ছি। এই যে আমার এখানে বাউন্ডারি দেখতে পাচ্ছেন না, জি এটাকে বলা হয় টেক্সট বাউন্ডারিজ। কি বলে? টেক্সট বাউন্ডারি। টেক্সট বাউন্ডারিজ মানে হলো এই যে পুরোটা আমার একটা পেজ, এটা হলো আমার একটা পৃষ্ঠা। এই একটা পৃষ্ঠার মধ্যে কতটুকু জায়গার ভিতরে লেখাটা থাকবে, সেই জায়গাটাকে আমার দৃশ্যমান, আমার চোখে বা আমার স্ক্রিনে দৃশ্যমান দেখার জন্য এটা সেট করতে হয়। এটাকে বলা হয় টেক্সট বাউন্ডারিজ। টেক্সট বাউন্ডারিজটাও সেম জায়গাতেই পাবেন। ফাইল, অপশন, অ্যাডভান্স, শো ডকুমেন্ট কন্টেন্ট, কন্টেন্ট। সেই শো ডকুমেন্ট কন্টেন্টের মধ্যে গিয়ে দেখবেন শো টেক্সট বাউন্ডারিজ। শো টেক্সট বাউন্ডারিজ টিক চিহ্ন দেওয়া আছে মানে আমার এখানে বর্ডারটা রয়েছে। যদি টিক চিহ্নটা আমি উঠিয়ে দিই, দেন ওকে বাটন প্রেস করি, তখন দেখবেন যে সম্পূর্ণ খালি খালি দেখা যাচ্ছে। আর খালি খালি দেখা যাওয়ার কারণে আমার জিনিসটা মনে হচ্ছে যে কেমন কেমন, তাই না? আর যখন বর্ডারটা থাকে তখন আমার পেজের সৌন্দর্যটাও বা লেখার সেটিংটাও কেমন হচ্ছে সেটা আমি বুঝতে পারি। শো ডকুমেন্ট কন্টেন্টে গিয়ে বাউন্ডারিতে গিয়ে টিক চিহ্ন বসিয়ে দিয়ে ওকে বাটন প্রেস করবো। এখন দেখেন সুন্দরভাবে বক্সটা দেখা যাচ্ছে। এটা জাস্ট শো, আপনার স্ক্রিনে আপনার কাজের সুবিধার জন্য এই সেটিংটা। এই দাগটা প্রিন্ট করলে আসবে না। এই দাগটা প্রিন্ট করলে কি দাগ আসবে না। ওই দাগটা যদি আনতে হয় তাহলে আপনাকে আরেকটা কমান্ড ব্যবহার করতে হবে, যেটাকে বলা হয় বর্ডার, পেজ বর্ডার। কিভাবে করতে হয় পরবর্তী আরো কয়েকটা ক্লাসে পরে গিয়ে আমরা এটা শিখতে পারবো। ওকে, তাহলে এইভাবে জি আমরা আমাদের আরবি ল্যাঙ্গুয়েজটাকে কম্পিউটারে সেটিং করব। টাইপ করার সময় আরবি অ্যাক্টিভ করব। রাইট মোডের জন্য রাইট টু লেফট টেক্সট ডিরেকশন সেট করব। তারপরে কি আমরা কম্পোজ শুরু করব। কম্পোজ প্রথমে বর্ণমালাগুলো শিফট ছাড়া, সেকেন্ড হলো শিফট দিয়ে, থার্ড হলো কোনো একটা আরবি চ্যাপ্টার নিয়ে আমরা টাইপ করা শুরু করব। কোনো সমস্যা নাই, ভুল হলে সেটাকে কেটে আবার লিখবো। যতবার ভুল হবে ততবারই লিখবো। লিখতে 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 একটা সময় আসবে আপনার নিজ হাতে একটা আরবি বই আপনি লিখেছেন, এবং একটা সময় আসবে আপনি সেটা পাবলিশও করেছেন। আমাদের শিক্ষার্থীদের মধ্যে ইনশাআল্লাহ। আমি অনেক অনেক দেখেছি, অনেক অনেক বই পেয়েছি জি যারা ইনশাআল্লাহ। কম্পোজ শিখে নিজেরা সম্পাদনা করে ফাইনাল কাজ পর্যন্ত কম্পিউটারের সেট আপ সম্পূর্ণ নিজ হাতে করেছেন, দেন প্রেসে গিয়ে ছাপিয়ে সেটা উপহার পেয়েছে। তো এর থেকেও বড় পাওনা আমাদের আর হয় না যে আমাদের শিক্ষার্থীরা তাদের নিজ হাতে সবকিছু কমপ্লিট করতে পেরেছে। এর থেকে তার বড় পাওনা কি থাকতে পারে? আপনাদের থেকেও আমরা এটা আশা করি, একটি কাজ শিখছেন, সেই কাজটা দিয়ে আপনার সফলতা আপনি নিজেও দেখুন, আমাদেরকে দেখান, তাহলে আমরাও পরবর্তীতে যারা আসবে তাদেরকে উৎসাহ উদ্দীপনা দিতে পারবো, তারাও শিখবে, ইনশাআল্লাহ। আমাদের পরবর্তী প্রজন্মরাও জানবে, শিখবে। আজকে ক্লাস এই পর্যন্ত। কারো যদি কোনো প্রশ্ন স্যার থাকে করতে স্যার পারবে। আমি একটা কথা বলতে আমরা এই চাচ্ছি। যে সংখ্যাটা এই যে ইংলিশ থেকে